হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। সকাল বলতে সকাল প্রায় 11টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো সকালে নাস্তা টাস্তা করা হয়ে গেছে। আর এদিকে দেখো বরমশাইকে বাজারে পাঠিয়েছিলাম। তো দেখো বললাম কিছু সবজি আর কিছু মাছ নিতে। তো দেখো বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এখানে কচি কচি ঢ্যাঁড়স, আর এখন গরমের সবজি সব নতুন নতুন উঠছে, সব কিছুই কচি কচি তাজা তাজা, খেতে খুব ভালো লাগে। এই দেখো এখানটাতে কিন্তু একটা গোটা সাইজের এঁচড় নিয়ে এসেছি। এঁচড় খেতে তো বেশ ভালো লাগে, কিন্তু এই যে কাটতে যে ব্যথা, মানে এই যে আঠা দেখে ভীষণ ভয় লাগে আর কি। বটি আঠা, হাত আঠা, সব কিছু আঠা হয়ে যায় কাটতে কাটতে আর কি। আর এদিকে দেখো লাল ফ্রেশ কিছু টমেটো নিয়ে এসেছে। টমেটো ভাজার একটা রেসিপি তোমাদের সাথে অন্য অন্য এক সময়ে শেয়ার করব। টমেটো ভাজা মানে বেগুন ভাজাটি হয়, আমি সেইভাবে চাকা চাকা করে একটু মোটা মোটা করে কেটে টমেটো ভাজা করি। সেই টমেটো ভাজা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসেছে, বড় সাইজের একটা কাতলা মাছের পিস কিছু নিয়ে এসেছে, আর সাথে কিন্তু মাছের ডিমও নিয়ে এসেছে। মাছের ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ঢ্যাঁড়স রান্না করে ভাবলাম কিছু সবজি থেকে বার করে ঢ্যাঁড়সটা আমি বার করে নিলাম, ভাবলাম সবজি হিসেবে আজকে ঢ্যাঁড়সটাই রান্না করি। তো এই সবজি দেখে মোটামুটি মাথা খাটাতে হয় আর কি, কোনটা কবে কি কখন রান্না করবো আর কি। কেউ থাকলে, কেউ থাকলে কেউ সাজেস্ট করলে একটু তাড়াতাড়ি হয় আর কি। সব কিছুই যেহেতু একা সংসার, সব কিছুই একাই সামলাতে হয়। রান্না বান্না কী করব না করব, মানে বুদ্ধি দেওয়ার কেউ নেই আর কি এক কথায়। ছেলে সামলানো, ছেলেকে পড়ানো, সব কিছুই একার আর কি। আর ওর বাবা তো কাজে কাজে ব্যস্ত থাকে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। আর ঢ্যাঁড়স ভাজি আমি ঠিক এইভাবেই করি দেখো, তেলের মধ্যে ফার্স্টে একটু ঢ্যাঁড়সটা দিয়ে দিই, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স অনুযায়ী আলু দিই, বেশি আলু না, মানে সবজি ছাড়া যেন আলু না হয়। তারপরে হচ্ছে নুন হলুদ, আর এই যে কোনো ভাজাভুজিতে আমি কিন্তু পেঁয়াজ দিই। পেঁয়াজ দিলে যে কোনো উচ্ছে আলু ভাজা হোক, ঢ্যাঁড়স আলু ভাজা হোক, পেঁয়াজ দিলে একটু আলু পেঁয়াজের ভাজি খেতে ভালো লাগে আর কি। তার জন্য দেখো ভাজিতে কিন্তু আমি পেঁয়াজ দিই। আর এদিকে দেখো আমার ভাজি হয়ে যাচ্ছে সুন্দর। আর ঢ্যাঁড়স আলু ভাজি করতে বেশি সময় লাগে না, ঢাকনা দিয়ে জাস্ট লো মিডিয়াম আছে 5-10 মিনিট ঢাকনা দিলেই আর কি সফট হয়ে যায় ঢ্যাঁড়স আলু। তারপরে এই লাল লাল দাগ দাগ করে একটু ভেজে নিচ্ছি। আর দেখো ঢ্যাঁড়স আলু ভাজা কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো কচি কচি আম উঠছে এখন। তো এই আমটা কিন্তু বেশ বড় সাইজের আম, তো আমি ভাবছি হয়তো বাগড়া হয়ে গেছে নাকি। আগে ছোটোবেলায় কিন্তু আমগুলো নিয়ে খুব খেলা করতাম। এই দেখো আমের ভেতরে কিন্তু বাগড়া নেই, আমের ভেতরে কুশি। আমরা কিন্তু ছোটোবেলায় কুশি নিয়ে ভীষণ খেলা করতাম, এই যে আমের কুশি নিয়ে। আম উঠলে যে কী আনন্দ, আম ঝড় উঠলে আম পাড়া, মানে আমাদের নিজস্ব বাগান আছে অবশ্য, আমার বাবার বাড়িতে অনেক অনেক আম বাগান আছে। তো সেই আম আম হচ্ছে আমার দাদিদের সাথে গিয়ে পাহারা দিতাম, যাতে ঝড় হলে আম কেউ না তুলে নেয় আর কি। যেই ঝড় উঠবে অন্য পাড়ার লোক সব এসে আর কি আম কুড়োতে চলে আসতো আমাদের আম। তো আমরা তাড়াতাড়ি করে চলে যেতাম, দাদির সাথে আমিই বেশি যেতাম। আমার ভীষণ গাছপালার উপর একটু বেশি ভালোবাসা, যেটা কিনা আমি আমার দাদুর থেকে শিখেছি। তাই দেখো এখানটাতে কিন্তু আমার কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে। তো কাতলা মাছের কষা করব। আর এদিকে দেখো আম আর ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো কি সুন্দর দেখো আম ডাল সিদ্ধ হয়ে গেছে সুন্দর। আর হলুদটা একটু বেশি দিয়েছি, আম ডাল একটু হলুদ হলুদ খেতে ভালো লাগে আর কি। তো দেখো আম ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু ফোড়ন দেওয়ার পালা। তো গরমে কিন্তু আম ডাল খেতে বেশ ভালো লাগে। তো আমি ফোড়নে কী কী দিই চলো, এইভাবে ফোড়ন দিলে কিন্তু বেশ মজা হয় আম ডাল খেতে। আর দেখো ছাঁকনি করে সর্ষে নিয়ে নিয়েছি, কেননা সর্ষেটা একটু ধুলধুলো লাগছিলো, তাই ছাঁকনি করে সর্ষেটা একটু ধুয়ে নিলাম। তো দেখো সর্ষে, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই দিয়েই হচ্ছে আম ডাল ফোড়ন দিতে হয়। যে কোনো আম ডালে সর্ষের ফোড়নটা দিলে ভালো লাগে, আর সাথে রসুন পেঁয়াজ তো দিতেই হবে, আর শুকনো লঙ্কা। তেজপাতাটা হচ্ছে আমি একটু এক্সট্রা অ্যাড করলাম। তো দেখো এখানে ফোড়নটা কিন্তু একদম লাল লাল করে জ্বলিয়ে নিতে হবে, মানে পোড়া পোড়া দাগ দাগ করে নিতে হবে পেঁয়াজটা, তাতে করে ফোড়নের গন্ধটা ভালো আসে আর কি। তো দেখো ভীষণ ভয় লাগে ফোড়ন দিতে, কেননা ফোড়ন দিতে গিয়ে কয়েকবার পুড়ে ঝাল হয়ে গেছে আর কি। হাত পুড়ে গেছে, তো গলা পুড়ে গেছে, তো মুখ পুড়ে গেছে। তো এইদিকে দেখো হাঁড়িটাও গরম ছিল, তাই হাঁড়িটা ঢালতে গিয়ে ও মানে অসুবিধা হচ্ছিল। তাই যাই হোক দেখো অনেক কষ্ট করে আমি ফোড়নটা দিয়ে নিলাম। তো এই দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো, আম ডাল টক টক। এই গরমে কিন্তু আম ডাল খেতে ভীষণ ভালো লাগে। আম ডাল আর সাথে আলু ভর্তা হলে আর কিছুই লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। তো দেখো সর্ষে ফোড়ন দিলে কিন্তু আম ডাল খেতে বেশ মজার হয়। তো দেখো এদিকে আম ডাল তো আমার হয়ে গেছে। তো চলো এখন এই যে বড় বড় কাতলা মাছের পিস যেগুলো নিয়ে এসছে, তো সেগুলো এখন কষার পালা। তো দেখো আমার বর কিন্তু কষাটাই পছন্দ করে, তার জন্য আমি কষাটাই বেশিরভাগ রান্না করি। তো দেখো ফোড়নে অনেক কিছু দিতে হয়, তো তার জন্য আমি মানে খেপে খেপে দিলে আমি কি হয় ভুলে যাই, তার জন্য একবারে সব কিছু ফোড়ন দিয়ে লাল করে নিয়ে, তো দেখো সব কিছু একবারই ফোড়ন দিলাম। পেঁয়াজ, রসুন থেতো, তারপরে শুকনো লঙ্কা ছিঁড়ে, তেজপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একদম লাল লাল করে ভাজি করে নিলাম। তারপরে সমস্ত গুঁড়ো মশলা যেগুলো হয় আর কি, বেশি গুঁড়ো মশলা দিয়ে ভালো মতো করে মশলাটা একটু কষিয়ে নিলাম।
তো কষে নেওয়ার পরে দেখো ভাজা মাছগুলো দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে এখন টমেটোটা দিয়ে সামান্য জল দিয়ে হচ্ছে টমেটোটা সফট করে নেবো। এইভাবে মাছ কষা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো একটু রসুন থেতো আবারও দিয়ে নিচ্ছি, কেননা পেঁয়াজ লাল করার সময় দিয়েছি, আবারও দিচ্ছি, কেননা রসুনের ওপরই পুরো মাছ কষাটা রান্না করি, যাতে রসুনের ফ্লেভারটা, রসুনের গন্ধটা ভালো আসে আর কি। এইভাবে রসুন দিয়ে মাছ কষা করলে কিন্তু খুব ভালো হয়। আর এদিকে দেখো মাছ কষা আমার প্রায় রেডি। মাছ কিন্তু নরম হয়ে গেছে, আর দেখো টমেটোও সফট হয়ে গেছে, গলে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। দেখো এইভাবে মাছ কষা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। আর আমি কিন্তু কোনো রকম আদা পেস্ট আমি ব্যবহার করি না মাছ কষাতে, পুরোটাই রসুনের উপর দিয়ে করি। খুব ভালো হয়েছে রান্নাটা। তো দেখো আজকের মতো রান্নাবান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। সো টাটা।